আমার জন্ম মাতুলালয়, কুমিল্লা শহরে। ঈশাই সন 1926, যে বছর সাইমন কমিশন ভারতবর্ষে আসবেন ঘোষিত হলো। ওই ঘটনাটা আমার বাল্যজীবনে প্রাসঙ্গিক, কারণ যেসব রাজনৈতিক কর্মী বাড়িতে সব সোজা আশা করতেন, বিশুদ্ধ শ্বেতবর্ণ ওই কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে নেমে তাদের অনেকেই প্রচণ্ড মার খেয়েছিলেন। তাদের মাথায় বা ঊর্ধ্বাঙ্গের নানা জায়গায় সেই প্রহারের চিহ্ন আমার শৈশব ও বাল্যস্মৃতির অঙ্গীভূত। আমরা যে ইংরেজের গোলাম এবং বেয়াদবি করলে মার খাওয়াই গোলামের ভাগ্যলিপি, এ কথাটা অতি শৈশবেই পরিচিত কংগ্রেস ভলান্টিয়াররা আমাকে বুঝিয়ে দিয়েছিলেন। যথাস্থানে সে বিষয়ে বলবো। আপাতত মামাবাড়ির কথা বলি। আমার দাদামশাই 39 বছর বয়সে 26 বয়স্কা পত্নী এবং 7টি সন্তান রেখে পরলোকগমন করেন। 7ম সন্তানটি তখনও মাতৃগর্ভে। দাদামশাইয়ের মৃত্যু কাহিনী বৈচিত্র্য চিহ্নিত। ওর প্রথম যৌবনে কোনো গণৎকার ভবিষ্যদ্বাণী করেন যে উনি 39 বছর বয়সে মারা যাবেন। এই কথাটি আক্ষরিক অর্থে সত্য বলে মেনে নিয়ে দাদামশাই তার সমস্ত জীবনের বিলি ব্যবস্থা তদনুসারেই করেছিলেন। 38 পেরিয়ে 39-এ যে দিন পা দিলেন, সেদিনই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। গণকের জয় জয়কার। আমার ধারণা ঘটনাটা ইচ্ছামৃত্যুরই সামিল। 20-25 বছর ধরে অমুক দিনে আমি মারা যাব, এরকম দৃঢ় বিশ্বাস থাকলে ওই দিনটিতেই মারা যাওয়া কিছু অলৌকিক ঘটনা না। মানুষ জন্মদুঃখী আমার দিদিমা অসাধারণ বুদ্ধি, অদম্য প্রাণশক্তি নিয়ে আরও 60 বছর বেঁচে ছিলেন। তার 7 সন্তান লালন পালনের ভার নেন দাদামশাইয়ের ছোট ভাই ও অঞ্চলে বিখ্যাত আইনজীবী রায়বাহাদুর ভূধর দাস। রায়বাহাদুর তার পরবর্তী জীবনের পরিচয়। প্রথম জীবনের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বিখ্যাত। অভয়াশ্রমের আওতায় তিনি বিপ্লববাদে দীক্ষা নিয়েছিলেন। শুনেছি একবার তিনি শাড়ি পরে আত্মগোপন করে পুলিশের পাতা জাল থেকে নিস্তার পান। সেসব পুলিশ নিতান্তই হাবা ছিল, সন্দেহ নেই, কারণ ভদ্রলোক প্রায় 7 ফুট লম্বা ছিলেন এবং বঙ্গমণিরা কখনো এতটা উচ্চতা অর্জন করেছেন ইতিহাসে এমন নজির নেই। সম্ভবত পসার এবং সম্পদ বাড়ার সঙ্গে সঙ্গে ওর চিত্তে রাজভক্তির উদয় হয়। ভূধরবাবু পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হন। উপরি পাওনা রায়বাহাদুর খেতাব। ওর মক্কেলরা ওকে অন্য এক উপাধি দিয়েছিল, ভন্দর দাস ওরফে ভন্দর মুক্তার, যদ্যপি উনি পাস করা উকিলই ছিলেন। এরা কারণ ভূধর শব্দটা কুমিল্লা অঞ্চলের গ্রামবাসী মুসলমানদের অভিধানে সুলভ ছিল না। মক্কেল প্রদত্ত ভন্দর অর্থাৎ ভূধর উপাধি পরিবারস্থ সবাই সম্মান জ্ঞানেই গ্রহণ করেছিলেন। মামারা সগর্বে আত্মপরিচয় দিতেন, আমরাই তো ভন্দরের ছাও। এই ভূধসাবক পরিচয় শ্লাঘারী বিষয় ছিল। ভন্দর মুক্তারের নানা কীর্তি কুমিল্লা অঞ্চলে জনপ্রবাদের অঙ্গ ছিল। শুনতাম ওর কাছে মামলায় হেরে যাওয়া প্রতিদ্বন্দ্বী এক উকিলকে তার গ্রাম্য মক্কেল তিরস্কার করে বলেন, ভন্দর মুক্তার যখন সারডার মতো গর্জনটা দিল, তখন যদি আপনি ম্যারাডার মতন মটকাটাও মারতেন, হেইলে হয় মামলাটা বাছত। অর্থাৎ ভূধর দাসের বৃষগর্জনের প্রত্যুত্তরে উকিলবাবু যদি মেষসুলভ ম্যাধনীয় করতেন, তাহলেও হয়তো কিছু আশা ছিল। এই সিংহতেজা মানুষটিকে নিজের দাদামশাই বলে জানতাম। মামলার কাজে বরিশাল এলে বসবার ঘরে সোফায় শুয়ে উনি ঘুমাতেন, আর ওর বিশাল ভুড়িটি ঢাকজ্ঞানে বাজিয়ে আমি নির্মল আনন্দ পেতাম। কিন্তু এই কলাচর্চায় মা বাবার অনুমোদন ছিল না। ফলে আমার সঙ্গীত শিক্ষার ওইখানেই শুরু এবং শেষ। দেশ বিভাগের কিছু পরে দাদামশাই এবং ভোদর শাবকরা পশ্চিমবঙ্গে চলে আসেন। শুধু এক মামা পিতার বিশাল সম্পত্তি আঁকড়ে পূর্ব পাকিস্তানে রয়ে যান। মুক্তিযুদ্ধের সময় খান সেনারা তাঁকে খুন করে শরীরের সমস্ত রক্ত নিষ্কাশন করে নিয়ে কুমিল্লা শহরে ভূধর দাসের প্রাসাদোপম বাংলো বাড়ি ছিল বিশাল কম্পাউন্ডের মাঝখানে, সাহেবী কায়দায় তৈরি, সামনে চড়া গাড়ি বারান্দা।
মানে 30-এর দশকে বাংলা ছবিতে নায়িকার অভিজাত পিতারা যে ধরনের বাড়িতে থাকতেন, কতকটা সেই স্টাইলে। আমার মা এবং মামা মাসিরা কাকার আশ্রয়ে ওই বাড়িতেই মানুষ হয়েছিলেন। অন্য সহায়হীন ভ্রাতৃবধূ আর ভাইপো ভাইঝিদের হৃদয়বান মানুষ ভূধর দাস অবহেলা করেননি। কিন্তু দরিদ্র আশ্রিত জনের ভাগ্যে যে তুচ্ছতাচ্ছিল্য, ছোট বড় অপমান বরাদ্দ থাকে। কর্মব্যস্ত মানুষটি তা থেকে ওদের বাঁচাতে পারেননি। উনি ভাইপোদের সযত্নে লেখাপড়া শিখিয়ে জীবিকা উপার্জনের ব্যবস্থা করে দিয়েছিলেন। ভাইঝিদের বহু ব্যয়ে বড় ঘরে বিয়ে দিয়েছিলেন। ওর বাড়ির পাশেই বেশ কিছুটা জমিবাগান নিয়ে আমার দিদিমা এবং মামাদের বড় একতলা বাড়ি ছিল, সম্ভবত ওরই অর্থ সাহায্যে। কিন্তু ভূধরবাবু সম্পর্কে ওদের নালিশের অন্ত ছিল না। শুনতাম দিদিমা নাকি স্বামীর মৃত্যুর পর প্রায় 7 দিন অজ্ঞান ছিলেন। সেই সময়ের মধ্যে সদ্যবিধবা বৌদির টিপসই আদায় করে ভূধর দাদু বড় ভাইয়ের রেখে যাওয়া 70,000 টাকার কোম্পানির কাগজ আত্মসাৎ করেন। গিরিশ ঘোষের নাট্যোপযোগী এই কাহিনী যদি সত্যি হয়, তবু 7 ভাইপো ভাইঝির ভরণ পোষণ, শিক্ষা দীক্ষা, বিয়ে শাদিতে সে টাকা উনি কত গুণে শোধ দেন তার হিসাব মিলান না, আজ আর সম্ভব না। প্রায় 100 বছর আগের এইসব তুচ্ছ পারিবারিক প্রসঙ্গ নিয়ে কেন আজ শব্দব্যয় করছি ঠিক জানি না। একটা কারণ কিছুটা আন্দাজ করতে পারি। নানা দোষগুণ নিয়ে ভূধরবাবু বিরাট মাপের মানুষ ছিলেন। ওই ধরনের প্রচণ্ড আত্মবিশ্বাসী, হয়তো কিছুটা দাম্ভিক, কর্মকুশল মানুষ আমাদের সমাজে আর দেখা যায় না। সাফল্যের চূড়ায় যে নিঃসঙ্গতা তা তাকে ঘিরে ছিল। লোকে কানাঘুষা করত উনি নাকি ওর বিখ্যাত এক সহকর্মীর পত্নীর প্রেমাসক্ত ছিলেন। আদালত ফেরতা রোজেই তাঁর সঙ্গে কিছুটা সময় কাটান। যতদূর জানি নিঃসঙ্গ মানুষটির অবৈধ প্রেম এর বেশি এগোয়নি। বাইরে থেকে মনে হতো মানুষটি কঠিন প্রকৃতির, আবেগহীন, দুর্ধিগম্য। কিন্তু বহু নিরাড়ম্বর দানধ্যানে ওর হৃদয়ের উন্নতর পরিচয় ছিল। কিন্তু আবেগ প্রকাশের ক্ষমতা অথবা ইচ্ছা ওর ছিল না, তাই ছেলেপেলেরা ওকে ভয় পেত। আমি পেতাম না, কারণ বুঝতে পেরেছিলাম যে ভুঁড়িতে ঢাক বাজানো ব্যাপারটা ওর অপছন্দ ছিল না। বোধ হয় অর্বাচীন শিশুর নির্বোধ দুঃসাহস ওকে যন্ত্রণাময় নিঃসঙ্গতা থেকে ক্ষণিক মুক্তি দিত। আমার ঠাকুরদা আমার জ্ঞান হওয়ার আগেই মারা যান, আর নিজের দাদামশায় তোমার শৈশবেই গতাসু। বুধর দাদু আদর না দিলেও প্রশ্রয় দিতেন। শাসনহীন স্নেহের সঙ্গে ওই আমার প্রথম পরিচয়। তার প্রতিদানে যে তীব্র অহেতুকী ভালোবাসা বোধ করতাম, তা শুধু শিশু হৃদয়েই লালিত হতে পারে, আর পারে কৈশোর প্রেমে। বড় হয়ে যখন গলসোয়ার্দির ওল্ড ইংলিশ নাটকটি পড়ি, তখন তার দোষে গুণে ভরা কেন্দ্রীয় চরিত্রটিতে দাদামশায় ভূধর দাসের প্রতিচ্ছবি দেখতে পাই। চরিত্রটিতে আরও একটি প্রিয় মানুষের ছায়া দেখতে পেতাম। তিনি শেরই বাংলা ফজলুল হক। আমাদের মামা বাড়িতে বেশি যাওয়া আসা ছিল না। মা আমাদের নিয়ে 2 বছরে একবার যেতেন। বাবাকে কখনো যেতে দেখিনি। আমাদেরও ওখানে গিয়ে খুব একটা ভাল লাগত না। তার একটা কারণ আমার আবাল্য বিদ্রোহী দাদা অরুণ ওরফে অতু খেতে বসলেই মা ওকে নিয়ে তার নানা অভিযোগ আর দুঃখের কথা বলতে শুরু করতেন। চোখের জল ফেলতে ফেলতে খাওয়া ছেড়ে দাদা উঠে যেত। মাতুল পরিবারে ওর সপক্ষে এবং বিপক্ষে নানা মন্তব্য হতো। শুধু দিদিমা, আমরা বলতাম আজিমা। যার স্নেহে কখনো কোনো সীমা বা বাছবিচার ছিল না, মাকে বকতে থাকতেন। ভাল ছেলের উজ্জ্বল নিদর্শন আমার সঙ্গে তুলনা করে দাদার নিকৃষ্টতা প্রমাণে মা সচেষ্ট হতেন। এই আবেগময় নাটকে নিতান্ত সংকুচিত হয়ে পর্দার আড়ালে আশ্রয় নিতাম। ভোজনপ্রিয় দাদার অসমাপ্ত খাওয়া এবং অহেতুক অপমান বড় কষ্ট দিত। নিজের প্রশংসাটাই পরিস্থিতিতে আরও যন্ত্রণাদায়ক ছিল। আমাদের মধ্যবিত্ত সমাজে সন্তান পালন সম্পর্কে কিছু নিতান্তই অশ্রদ্ধেয় ধারণা এখনও চালু আছে। তার একটি হচ্ছে সন্তানের পক্ষে কি মঙ্গলজনক
তা মা বাপের চেয়ে কেউ ভাল বোঝ না। কিন্ডারগার্টেনে পড়াতে হলেও তার জন্য শিক্ষা নিতে হয়, অথচ সন্তান পালনের গুরুদায়িত্ব নেওয়া হয় শুধুমাত্র সাধারণ বুদ্ধি তার অভাবের ভরসায়। মা বাপের নিরঙ্কুশ সদিচ্ছা আর স্নেহ শিশু পালনের জন্য যে বিশেষ জ্ঞানের প্রয়োজন হয় তার সমস্ত ঘাটতি নাকি পূরণ করে। তাদের নিজেদের জীবনে অতৃপ্তি, ব্যর্থতাবোধ, সহনশক্তির অভাব, পরিমিত সুবুদ্ধি যে সন্তান পালনে বিপর্যয় ঘটাতে পারে। ভুরি ভুরি প্রমাণ সত্ত্বেও এ কথা স্বীকার করতে আমাদের দ্বিধা হয়। আর সব সন্তানকে মা বাপ সমান চোখে দেখে এই কথারও কোনো বাস্তব ভিত্তি নেই। শৈশবে আমরা মা বাবার স্নেহের অভাব কখনো বোধ করিনি, কিন্তু ছোটবেলা থেকেই দেখেছি দাদার প্রতি ওদের একটা পুঞ্জীভূত বিরক্তিবোধ আর আশাভঙ্গের মনোভাব ছিল। যদিও সে কোনো অর্থেই খারাপ ছাত্র বা বকে যাওয়া ছেলে ছিল না। বড় হবার পর মনে হতো মানুষটার সারা জীবন কেটেছে মা বাপের অনুমোদন লাভের ব্যর্থ চেষ্টায়। ওর জীবনের বহুমুখী সম্ভাবনা বোধ হয় প্রধানত এই কারণেই ফলপ্রসূ হয়নি। মামা বাড়িতে সমবয়স্ক মামাতো ভাইদের কাছে দাদা খুব প্রিয় ছিল না। তার এক কারণ জমিদার বাড়ির ছেলে বলে আমাদের কিছুটা দেমাক ছিল এবং দাদা অনেক সময় তা বেশ স্থূলভাবেই প্রকাশ করত। শৈশবের সবারই যে কি ভয়ঙ্কর হতে পারে প্রত্যক্ষ অভিজ্ঞতা না থাকলে তা ধারণা করা কঠিন। অ্যানাদের আমাদের দেমাকের দ্বিতীয় উপজীব্যটা সম্ভবত মামাতো ভাইদের কাছে আরও বেদনাদায়ক ছিল। আমাদের পরিবারের সাহেবী ভাবাপন্ন ঠাকুরদার সময় থেকে পরবর্তীকালে বাবার স্বদেশী ধরন ধারণ সত্ত্বেও জীবনশৈলী কিছুটা পশ্চিমায়িত ছিল। আমরা পিঁড়িতে বসে কাঁসার থালাবাটিতে অনুগ্রহণের অভ্যেস ছেড়ে টেবিলে চীনামাটির বাসন এবং কাঁচের গ্লাস সহযোগে খানা খেতাম। খাদ্যটা প্রধানত ভাত ডাল মাছ হলেও জমিদার ইসমাইল চৌধুরী বিবির কাছে শেখা মোগলাই কুমা, রেজালা বিরিয়ানি এবং স্টিমার কোম্পানির বাবুর্চিদের বাবুর শিক্ষণে বামনাবতার বসা এবং পরে আন্দামান ফেরত আফছাড়িয়া রন্ধিত রোস্ট পুডিং জাতীয় বিলাতি ভোজ্য আমাদের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত ছিল। কারণে অকারণে সেই সব তথ্য মামাতো ভাইদের কাছে ঘোষণা করে দাদা তাদের হীনম্মন্যতা উস্কে দিত। ফলে মাঝে মাঝেই তাদের সঙ্গে অপ্রিয় বাক্য আদান প্রদান হতো। তারপর দাদা তর্জনী আস্ফালন করে এক সাবধানবাণী উচ্চারণ করত, যা আমার কাছে নিতান্তই দুর্বোধ্য ঠেকত। যদি রোহিণী সেনের রক্ত গায়ে থাকে তো ওদের সঙ্গে কথা বলবে না। কখনো কখনো রোহিণী সেনের জায়গায় অশ্বিনী দত্তের নাম উল্লিখিত হতো। রক্ত গায়ে থাকতে কি বোঝায় তা আমার জানা ছিল না। 30-এর দশকের গোড়ার দিকে জিন্স বা ডিএনএ তত্ত্ববোধ হয় আবিষ্কৃত হয়নি। হলেও 5 বছর বয়সে বিষয়টা আমার সম্পূর্ণ আয়ত্ত ছিল না। কিন্তু রোহিণী সেন বা অশ্বিনী দত্ত কারো রক্তই বৈধ পথে আমাদের ধমনীতে প্রবহমান হওয়া সম্ভব ছিল না। এ তত্ত্ব বড় হয়ে বুঝেছি বরিশালের প্রবাদ পুরুষ অশ্বিনী দত্তর সঙ্গে আমাদের কোনো আত্মীয়তা ছিল না, যদিও ওরা আমাদের পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। নেহাতি আত্মগরিমা বাড়াবার জন্য দাদা ওর নামও টেনে আনত। আর বিদ্যাবত্তা এবং ইতিহাস চর্চার জন্য খ্যাতিমান আমাদের পরিবারের সবচেয়ে বিখ্যাত মানুষ রোহিণী কুমার সেন ছিলেন আমার ঠাকুরদার বড় ভাই। সুতরাং তার রক্ত আমাদের শরীরে আসা দাপর বা ত্রেতা যুগে শাস্ত্রসম্মত হলেও কলির গোড়ার দিকেই তদ্ঘটিত প্রথাটা উঠে গেছে। 19 বা 20 শতকে ব্যাপারটা ঘটলে নেহাতই কেলেঙ্কারি বলে গণ্য হতো। আসলে ওই দুই বিখ্যাত ব্যক্তির নাম টেনে এনে দাদা বোঝাতে চাইত আমরা কংস রাজার বংশধর। এ কথা কখনো ভুললে মহান কীর্তিপাশা পরিবারের অবমাননা হবে। যে সময়ের কথা বলছি সে সময় আমার স্মৃতিশাস্ত্র এবং পারিবারিক ইতিহাস দুই বিষয়ে ধারণা কিছুটা অস্পষ্ট ছিল। তাছাড়া তখন দাদার মতামত স্মৃতিশ্রুতিরই তুল্য ছিল। ফলে বিব্রত মুখে মামাতো ভাইদের এড়িয়ে চলতাম। মাতুলা লয়বাস অসহনীয় হয়ে উঠত। কিন্তু জীবনযাত্রার মান
যদি শ্লাঘার বিষয় হয়, তাহলে মামাবাড়ির তুলনায় আমাদের জালিয়াতি করার খুব কোনো কারণ ছিল না। সে যুগের হিসাবে ওরা সম্পন্ন গৃহস্থ, আমরা সংকটাপন্ন জমিদার। জলসাঘরের বিপন্ন নায়ক বিশ্বম্ভর রায়ের হাল হতে খুব আর দেরি নেই। ছোট মামা ছিলেন কন্ট্রাক্টর, 2টো ট্রাক আর একটি বাসের মালিক, মাসিক আয় 8-10 হাজার টাকা, যা আজকালকার হিসাবে কয়েক লাখের সঙ্গে তুলনীয়। আজিমার রাজত্বে ভোজনের ব্যবস্থা স্মরণ করলে মনে হয় সেই বিপুল রোজগারের সিংহভাগ পেট পুজোয় খরচ হতো। কারণ আমার কোনো সঞ্চয় বা কু অভ্যাস দুটোর একটাও ছিল না। একটি ট্রাক খাটত মাছের ব্যবসায়, কাঁচা টাকা ছাড়া। ম্যাছো কোম্পানি থেকে রোজ দুটি 5 থেকে 10 সেরি মাছ পাওনা ছিল। যারা শেরকাকে বলে ভুলে গেছেন তারা শব্দটাকে কিলোগ্রামে অনুবাদ করে নিন। তার সঙ্গে মনে মনে হিসাব করুন, 10 কেজি ওজনের মাছ বাড়িতে শেষ কবে দেখেছেন? ওই মহামৎস্য ছাড়াও উপরি পাওনা ছিল দিনান্তে ট্রাক পরিষ্কার করার সময় পড়ে থাকা কুচো মাছ। তাতে 2টি মাঝারি সাইজের বালতি ভরে যেত। নেট ওজন 500 সেরের কম নয়। কুচো মাছ মানে হেলাছেদ্দা করার মতো কিছু নয়, মাঝারি সাইজের চিংড়ি, পাবদা, বাচা, পার্শে ইত্যাদি। এই বিপুল পরিমাণ মাছ রোজ রাঁধা এবং খাওয়া হতো। মুক্ত হস্তে ঘানিতে ভাঙা সর্ষের তেল খরচা করে। বাড়ির স্ত্রী পুরুষ যাবতীয় কাজের লোক, বাস ট্রাকের কর্মীরা কেউই বাদ পড়ত না। এই মৎস্য পুরাণের এখানেই ইতি নয়। মাছের ট্রাক ফিরত মধ্যাহ্নভোজনের পরে। অতএব দুপুরের খাওয়ার আলাদা ব্যবস্থা করা আজিমার মতে আবশ্যিক। 30-এর দশকে কুমিল্লায় মাছ নিতান্তই সস্তা, তাই রোজই বাজার থেকে আয়তনে তিমিঙ্গি তুল্য রুই, কাতলা, চিতল, মহাশোল জাতীয় কোনো না কোনো মাছ আসত, এক বা একাধিক। মা মাসিরা এই অপচয় মৃদু আপত্তি জানালে আজিমা তা নস্যাৎ করে দিতেন। কোষ কি, ধনেরা না খাইয়া থাকব? ধনেরা অর্থাৎ আমরা নাতি নাতনিরা না খেয়ে থাকব, এমন আশঙ্কার কোনো হেতু ছিল না। কারণ দিন 15 মাতুলালয় বাসের পর যখন বাড়ি ফিরতাম, তখন খোদার খাসি জাতীয় পুরুষ্টু প্রাণীরা আমাদের দেখে ঈর্ষিত হতো সন্দেহ নেই। আর শরীরে তখন মাংসের তুলনায় মাছের অংশ অনেক বেশি। আমাদের আয়তন বৃদ্ধির মাছ ছাড়া অন্য কারণও ছিল। মামাবাড়িতে মধু এবং দুধের স্রোতস্বিনী না থাকলেও দুধের সরবরাহটা একটা নাতিবৃহৎ জলাশয় ভরার জন্য পর্যাপ্ত ছিল। মনে হয় আজিমার 2টি অত্যন্ত নাদুসনুদুস গাভী ছিল। তাদের দেখলে গোমাতার সুযোগ্যা কন্যা উমা ভারতী আনন্দাশ্রুতে আপ্লুত হতেন। আদর্শ গরুর সন্ধানে হোল্যান্ড দৌড়তে হতো না। এই কামধেনুরা মাথা পিছু গড়ে 30 সের দুধ দিতেন। সেই দুধে ঘি, মাখন, মিষ্টান্নাদি তৈরি করার পরেও প্রায় সে 10-12 উদ্বৃত্ত থাকত। মধ্যাহ্নভোজনের পর সে বস্তু এক জগদ্দল কড়াইয়ে কাঠকয়লার উনুনে ঢিমে আঁচে চাপানো থাকত। ঘণ্টা 3 পর সেই দুধ যে জিনিসে পরিণত হতো তাকে অমৃতবোধ বললে কিছুমাত্র অতিভাষণ হবে না। মানুষ খাদ্যের লাইনে ইন্দ্রলোকে ওর চেয়ে বেশি সুস্বাদু কিছু পাওয়া যায়, একথা বিশ্বাস করতে আমি নারাজ। যে দুধ রূপান্তরিত হয়নি তা আমার চক্ষের বিষ ছিল। আর ছোটবেলায় অভ্যেস ছিল খাওয়ার সময় নিজের থালা ছাড়া অন্য কোনো দিকে দৃকপাত না করা, কতকটা অর্জুনের ধনুর্বিদ্যা শেখার আদর্শে। ফলে খাওয়ার শেষে আজিমা যখন দুধ বিতরণ করতেন তখন প্রবল শিরকম্পনে নিজের অনীহা ঘোষণা করতাম। হঠাৎ একদিন চোখে পড়ল মাতামহী বর্ণিত দুধ আসলে সেই পাটকিলে রঙের রাবড়ি। দিনের পর দিন কি ভুল করেছি ভেবে প্রাণটা হাহাকার করে উঠেছিল। আজিমার শরীর মনে আলসেমির কোনো স্থান ছিল না। দুপুরের খাওয়া শেষ হলেই উনি সারা বছরের জন্য নানা মুখরোচক খাদ্য আচার, মোরব্বা বড়ি, আমসত্ত্ব, নাভু, জেলি ইত্যাদি তৈরি করতে বসতেন। তাছাড়া দৈনিক বরাদ্দ দুগ্ধজাত তথা ময়দা, ডাল, নারকেলের মিষ্টি তো ছিলই। তারপর আক্ষরিক অর্থেই 12 মাসে 13 পার্বণের প্রস্তুতিও একটা বড় কাজ ছিল। শঙ্করচণ্ডী,
মঙ্গলচণ্ডী, মাঘমঙ্গল, পাঁচু ঠাকুর ইত্যাদি নানা ব্রত মারফত সব দেবদেবী, উপদেবতা, অপদেবতাদের সন্তুষ্ট রাখার চেষ্টা বছর ধরেই চলত। প্রতিটি ব্রতেরই নিয়মকানুন স্বতন্ত্র, বিচিত্র এবং অনেক সময় অত্যন্ত কষ্টকর। শঙ্করচণ্ডীর ব্রতটা মনে আছে। ওই ব্রতের অনুষ্ঠান ঘণ্টা 3 ধরে চলত এবং সব কাজই করতে হতো ডান হাতে। আর সেই দক্ষিণ হস্তটি ব্যবহার করতে হতো হাঁটুর নিচ দিয়ে। এটাই ছিল সংকটে বসা। উদ্দেশ্য ঘণ্টা 3 ওইভাবে সংকটে বসে পরিবারস্থ সবাইকে সারা বছর সংকটমুক্ত রাখা। মানুষ যন্ত্রণা পেলে স্বর্গস্থ দেবতারা খুশি হন, এই ধারণা অনেক ধর্মবিশ্বাসের মূল কথা। বোধ হয় ধরাতলবাসী দেবতাদের আচরণ থেকেই ধারণাটা জন্মেছে। ব্রত পালনের অন্যতম অঙ্গ বিচিত্র শিল্পচর্চা। এঁটেল মাটি দিয়ে নানা সাইজের পুতুল বা মূর্তি তৈরি করা হতো। আর প্রতিব্রতে আলপনাও ছিল বিশিষ্ট চেহারার। কোনো ব্রতে তা মনে নেই। আজিমা নিজের হাতে মাটি দিয়ে এক বিরাট কুমির বানাতেন। কৃষ্ণনগরের কুমোররা তা দেখলে নিশ্চিত হতমান হতেন। ব্রত সংক্রান্ত যে শিল্পে আমাদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল সেটা অবশ্যই রন্ধনশিল্প। প্রতিব্রতে যেসব বিচিত্র আহার্য প্রস্তুত হতো, বছরের অন্য কোনো সময় তা পাওয়া যেত না। আজকাল দেখি সবাই সব সময় ভীষণ ব্যস্ত, কিছু করারই কেউ সময় পান না। আজিমাকে কখনো সময়ের অভাব বলে অনুযোগ করতে শুনিনি। ওর হাতে সর্বদাই অন্তহীন সময়। রান্নাবাড়ি, মিঠাই বানানো, ব্রতপার্বণ এসব ছাড়া ওর আর একটি বড় কাজ ছিল কাঁথা সেলাই আর পশমের জামা বোনা। ওর 3 ছেলে আর 4 মেয়ে এবং তাদের জন্য বিশেষ সন্তান সন্ততি সকলেরই গায়ে ওর বোনা উলের সোয়েটার শোভা পেত। প্রতি শীতেই আমাদের একটি নতুন সোয়েটার পাওনা ছিল। ওর এক শখ ছিল বাগান। সে বাগানে সারা বছরই নানা রকম সুগন্ধি দেশি ফুল আর বহু বর্ণ বিদেশি মরশুমি ফুল ফুটত। যেসব ফলের গাছ পূর্ব দক্ষিণবঙ্গের মাটিতে গজানো সম্ভব, তার প্রায় সবই আজিমা পুঁতেছিলেন। যা গজানো সম্ভব নয় তাদের সম্পূর্ণ উপেক্ষা করেননি। যথা আঙুর। বাগানে সুদৃশ্য একটি আঙুরের লতা ছিল। তাতে বেশ বড় বড় কালো রঙের ফল হতো, যদিও স্বাদে জামিরের মতো টক। অবশ্যই এই সামান্য ব্যাপারে আজিমা দমতেন না। অসহ্য রকমের টক আঙুর প্রচুর চিনি সহযোগে লোভনীয় জ্যামে পরিণত হতো। আজিমার সারা জীবনই নানা দুঃখে ভরা। বেশিরভাগ সময়টা উনি ছোট ছেলের কাছেই থাকতেন। জীবনের শেষ পর্যায়ে ছেলের সঙ্গে মনোমালিন্য হওয়ায় সেই ছেলের প্রথম পক্ষের 3 ছেলে মেয়েকে নিয়ে আজিমা বাড়ি থেকে বের হয়ে আসেন। বোধ হয় ভরসা ছিল মামরা ছেলে মেয়েগুলি জ্যাঠা বা পিসিদের কাছে আশ্রয় পাবে। কিন্তু ঘটনাটা ঘটে দেশ বিভাগের পরে। যাঁদের ভরসায় উনি ছোট ছেলের আশ্রয় ছেড়েছিলেন, কারো অবস্থাই তখন খুব সচ্ছল না। 3টি অপগণ্ড শিশুর ভার নিতে কেউ কোনো উৎসাহ দেখালো না। সবারই উপদেশ ওদের বাপের কাছে ফিরিয়ে দাও, তুমি একা এসো, মাথায় করে রাখবো। যেদি মানুষটি সৎপার হাত থেকে বাচ্চাগুলিকে বাঁচাবেন বলেই ঝগড়া করে বের হয়ে এসেছিলেন। ওই সদুপদেশ ওর কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তখন ওর বয়স 80-র উপরে। সোজা মুখ্যমন্ত্রী বিধান রায়ের দরবারে হাজির হয়ে উনি হাবড়ায় উদ্বাস্তুদের জন্য তৈরি বাড়িগুলির একটি দাবি করেন। এরা তো শিক্ষিত মানুষ, সেই বাড়ির গৃহ এবং উদ্যান সজ্জার জন্য নানা জিনিস এবং গাছপালা চেয়ে এক লম্বা ফর্দ আজিমা মেয়ে জামাইদের কাছে পাঠান। সেই ফর্দে উনি আঙুরলতার উল্লেখ করতে ভুলেননি। হাবড়ার বাড়ির এক চিলতে বাগানে আঙুরলতা লকলকিয়ে বেড়ে ওঠে। শুনেছি ফলও ধরেছিল প্রচুর। তার স্বাদ গ্রহণ করার সুযোগ আমার হয়নি। আজিমার প্রাণশক্তি বোধ হয় অন্তহীন ছিল। শত আঘাতেও তা ক্ষুণ্ণ হতো না। উনি বেঁচে থাকতেই ওর 2 ছেলে আর 2 জামাই মারা যান। খবরগুলি ওর কাছ থেকে গোপন করা হতো, কিন্তু কোনোভাবে উনি বুঝতে পারতেন। ওর মেয়েছেলের মৃত্যুর দিনটায় উনি আমাদের কাছে ছিলেন। সবাই দুঃসংবাদটা চাপা দিতে ব্যস্ত। হঠাৎ আজিমা জিজ্ঞেস করলেন, কালু নাই না?
সবাই চুপ করে রইল। দরজায় পিঠ দিয়ে বসে উনি কিছুক্ষণ খুব কাঁদলেন। তারপর উঠে যে কাজ করছিলেন সেই কাজে আবার হাত দিলেন। কুমিল্লা শহরে আমার শৈশব আর বাল্যের অনেকগুলি দিন কেটেছে। শহরে বা তার কাছে পিঠে সবচেয়ে আকর্ষণীয় ছিল কয়েকটি অতি বৃহৎ দিঘি, যাদের স্থানীয় নাম ছিল সাগর, আর শহরের অদূরে ময়নামতির পাহাড় অর্থাৎ টিপি। সেই টিপির নিচে অনেক পুরাবস্তু লুকিয়েছিল। যতদূর মনে পড়ে, আর্কিওলজিক্যাল সার্ভে 30-এর দশকেই ওখানে খননের কাজ শুরু করে। পাকিস্তানি আমলে সে কাজ আরও এগিয়ে যায়। আমাদের বাসস্থান বরিশাল জেলা প্রায় হোল্যান্ডের মতোই উচ্চাবচতায়ন সমতল। কুমিল্লা শহরের সবচেয়ে উঁচু জায়গা ছিল চাঁদমারি, অর্থাৎ পুলিশদের বন্দুক ছোড়া অভ্যেস করার জন্য মাটি ফেলে তৈরি ঢিপি। উচ্চতায় 20-25 ফুট, আগাছার কৃপায় রীতিমতো মনোরম। ছেলেবেলায় চাঁদমারি আরোহণ করে অ্যাডভেঞ্চারের স্বাদ পেতাম। চাঁদমারির তুলনায় ময়নামতি হিমালয় সদৃশ, আর হেমেন রায়ের ময়নামতির মায়াকানন পড়ে জায়গাটা মঙ্গল গ্রহের অন্তর্গত বলে অনেক দিন বিশ্বাস ছিল। সুতরাং পাহাড়টি ছিল আমার স্বপ্নভূমি। বিমল, কুমার, রামহরি সেখানে আমার সাগরে এভারেস্ট অভিযাত্রীরা অনুচর মাত্র। আর চাঁদের পাহাড়ি ডিয়েগো আলভারেজের সঙ্গে সেখানে রোজই দেখা হতো। এহেন ময়নামতি ছাড়া কুমিল্লায় আমার দ্বিতীয় আকর্ষণ ছিল ধর্মসাগর। দিঘির সঙ্গে আমরা বরিশালেও অপরিচিত ছিলাম না, কিন্তু এ বিশাল রাজকীয় ব্যাপার সাগর অভিধা সামান্যই অতিরঞ্জন। সেই ধর্মসাগরের পারে বিখ্যাত সার্কাসওয়ালা রামমূর্তি তাঁবু ফেললেন। মামাতো ভাই বোনদের সঙ্গে সার্কাসের জন্তু জানোয়ার দেখতে গেলাম। দেখলাম বিরাট এক হাতি গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা। ফিরেলে বড়রা প্রশ্ন করলেন, কো কি দেখলি? 4 বছর বয়স্ক প্রতিমা জুরির ফোরম্যানের মতো সকলের হয়ে উত্তর দিল, আম্মূর্তিরে দেইখা আইলাম, গাছের লগে বাইন্দা থুইছে। হে খালি দোলে আর দোলে। কুমিল্লা শহরে আমার এক অস্তিত্ববাদী বন্ধু জুটেছিল স্বার্থের আবির্ভাবের বেশ কিছুকাল আগে। তার নাম কেউ জানত না, সম্ভবত সে নিজেও না। কিন্তু তা বলে যে পরিচয়হীন ছিল এমন নয়। শতচ্ছিদ্র আলখাল্লা পরা মানুষটি ভিক্ষে করতে এসে কোমরে হাত দিয়ে উদ্দাম নৃত্য সহযোগে যে বিচিত্র সঙ্গীত পরিবেশন করত, তাতে তার গভীর আত্মজ্ঞান এবং পিতৃবংশ সম্পর্কে যথোচিত গৌরববোধের পরিচয় পাওয়া যেত। গানটি নিম্নরূপ: আমি রহিম চাঁদা, করিম চাঁদা, ফটিক চাঁদার ভাই। আমি বাজারেতে যাই, কত কিলগুতা খায়, আমার পিঠের চামড়া নাই। দুঃখে অনুদ্বিগ্ন মনা যোগীচিত্ত মানুষটি সত্যিকারের ভিক্ষাজীবী ছিল না। গৃহস্থের আঙিনায় নিত্যগীত পরিবেশনের ন্যায্য মূল্য হিসাবেই যা দেওয়া হতো তা থলিস্থ করে আভূমি সেলাম জানিয়ে সে নাচতে নাচতে চলে যেত। কিলতাজনিত পৃষ্ঠদেশের চর্মহীনতা তার জীবনবোধ কিছুমাত্র ক্ষুণ্ণ করেনি। 6-7 বছর বয়স অবধি আমি সেই দার্শনিক নৃতাশিল্পীর রুদ্রতাণ্ডবে যোগ দিতাম। এমন যোগ্য শিষ্য সে আর পায়নি। আত্মপ্রশংসা আমার স্বভাব বিরুদ্ধ, তবু বলি, উক্ত শিল্পে আমার রীতিমতো পারদর্শিতা জন্মেছিল। কিন্তু হঠাৎ একদিন আমার নৃত্যগুরু অন্তর্ধান হলেন, ফলে আমার শিক্ষা অসমাপ্ত রইল। না হলে উদয়শঙ্করের খ্যাতি যে নিষ্প্রভ হতো এ বিষয়ে সন্দেহের কোনো কারণ নেই।